দেখুন, আমাদের কাজ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বিশ্লেষণ করা নয়। আমরা সিস্টেম আর ডেটার দিকে তাকাই, কারণ আসল গল্পটা তো ওখানেই লেখা থাকে। এই আলোচনায় আমরা কোচবিহার উত্তরের গভীরে যাব, দেখব কিভাবে মানুষের দীর্ঘদিনের জমে থাকা অভিযোগগুলোকে একটা ভালো প্রশাসনের সুযোগে বদলে ফেলা যায়। চলুন ডেটা আর মানুষের গল্পের মধ্যে দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যতের একটা ইঙ্গিত খোঁজার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের উপহিমালয় সমভূমিতে কোচবিহার উত্তর বলতে পারেন এটা এমন একটা জায়গা যেখানে দুটো ভিন্ন বাস্তবতা একসঙ্গে বাস করে। একদিকে যেমন ডুয়ার্সের চা বাগানের স্নিগ্ধ সবুজ, তেমনি অন্যদিকে তোরসা আর কালজানির মতো নদী, যা এই মাটিকে উর্বর করেছে। এটা একটা সীমান্তবর্তী এলাকা যার পরিচয়টাই এর ভূগোল আর নদীকে ঘিরে। কিন্তু এই একই ভূগোল এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ আর অভিশাপ দুটোই। যে কোনো ডেটা বা সংখ্যা বোঝার আগে আমাদের মাটির স্পন্দনটা বুঝতে হবে, মানে মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন কাটে সেটা জানতে হবে। কারণ রাজনীতি তো ওখানেই জন্মায়, সাধারণ মানুষের রান্নাঘরে, ফসলের মাঠে, আর তাদের আশা হতাশার মধ্যে। চলুন আগে দেখি এখানকার মানুষের জীবনযাত্রাটা ঠিক কেমন। জলের এই দ্বৈত ভূমিকাটা দেখুন, একদিকে আশীর্বাদ, আবার অন্যদিকে অভিশাপ। তোরসা আর কালজানির জল কৃষিকে উর্বর করে তোলে, ঠিক যেন আশীর্বাদের মতো। কিন্তু এই একই জল আবার ভয়ঙ্কর বন্যার কারণ হয়ে দাঁড়ায়। একটা উদাহরণ দিই, 2022-এর জুন মাসে এখানে 2233 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ভাবতে পারছেন? এর ফলে ফসলের ক্ষেত ডুবে গিয়েছিল, ঘরবাড়ি ভেসে গিয়েছিল, আর কৃষকরা প্রায় সর্বশান্ত হয়ে পড়েছিলেন। মানে একই জল জীবনদাতা, আবার সেই জলই সংহারক। এটাই এখানকার জীবনের কঠিন বাস্তবতা। এখানকার পরিকাঠামোর সমস্যাটা কিন্তু আজকের নয়, অনেক দিনের, আর এটা আসলে একটা সিস্টেমের ব্যর্থতার গল্প। 2013 সালে ভাঙাচোরা রাস্তার জন্য জাতীয় সড়ক 31-এ চালকরা প্রতিবাদ করেছিলেন। আজ 1 দশক পরেও সেই সমস্যার কোনো পাকাপোক্ত সমাধান হয়নি। আর এটা শুধু একটা ভাঙা রাস্তার গল্প নয়, এটা একটা ভাঙা প্রতিশ্রুতির প্রতীক, যা ভোটারদের মনে গভীর হতাশার অবিশ্বাস তৈরি করেছে। তার সাথে গ্রামের ভাঙা সংযোগকারী রাস্তাগুলো তো আছেই, যা এই বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তুলেছে। তাহলে এখানকার অর্থনৈতিক চাপটা ঠিক কোথায়? দেখুন, এখানকার অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষির উপর, আর সেই কৃষি বন্যার কারণে ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। কৃষির বাইরে অন্য কাজের সুযোগ প্রায় নেই বললেই চলে। আর এর ফল কি হচ্ছে? সোজা কথায়, যুবকরা কাজের খোঁজে উপসাগরীয় দেশ বা দেশের বড় শহরগুলোতে চলে যেতে বাধ্য হচ্ছে। আর যারা এখানে থেকে যাচ্ছেন তাদের জন্য একদিকে চালের দাম বাড়ছে, আর অন্যদিকে কৃষকরা অভিযোগ করছেন যে তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। এই অর্থনৈতিক চাপটা এখানকার রোজকার জীবনের একটা কঠিন সত্যি। বেশ, আমরা মাটির কথা শুনলাম, মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করলাম। এবার চলুন এই অনুভূতির সাথে সংখ্যাগুলোকে জুড়ে দিই। ডেটার দিকে তাকালে এই অঞ্চলের রাজনৈতিক ছবিটা আরও পরিষ্কার হয়ে উঠবে। তাহলে সংখ্যাগুলো আমাদের কি বলছে? রাজনীতির অঙ্কটা বুঝতে হলে সবার আগে এখানকার সামাজিক গঠনটা দেখতে হবে। এখানকার মোট জনসংখ্যার 50%-এরও বেশি মানুষ তফসিলি জাতিভুক্ত, আর তাদের মধ্যে রাজবংশী সম্প্রদায় সবচেয়ে বড়। এই জনবিন্যাসটা কিন্তু এখানকার রাজনীতির গতি প্রকৃতি ঠিক করার ক্ষেত্রে একটা খুব বড় ভূমিকা পালন করে। এবার এই সংখ্যাটা দেখুন, 86%। 2016 আর 2021-এর নির্বাচনে এটাই ছিল গড় ভোটদানের হার। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। এটা উদাসীনতা তো নয়ই, বরং এটা হলো নিজেদের কথা শোনানোর, নিজেদের দাবি জানানোর একটা জোরালো চেষ্টা। এখানকার মানুষ পরিবর্তন চায়, আর তার জন্য তারা সক্রিয়ভাবে অংশ নেয়। আর 2021-এর ফল কি বলছে? বলছে যে লড়াইটা এখন সরাসরি দুটো প্রধান দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, বিজেপি আর টিএমসি। ভোটের ব্যবধান ছিল মাত্র 5%-এর কিছু বেশি। এর মানেটা খুব পরিষ্কার, এখানকার রাজনৈতিক ময়দান এখন দ্বিমুখী, আর এখানে প্রত্যেকটা ভোটের জন্য তীব্র লড়াই হয়। কিন্তু আসল গল্পটা, মানে যাকে বলে রাজনৈতিক ভূমিকম্প, সেটা হলো বামেদের ভোটের এই ঐতিহাসিক ধস। ভাবুন একবার, 2016 সালে যেখানে বামফ্রন্ট প্রায় 44% ভোট পেয়ে জিতেছিল, সেখানে মাত্র 5 বছরের মধ্যে 2021-এ তাদের ভোট কমে দাঁড়ালো মাত্র 4.7%। এই বিরাট পরিবর্তন একটা বড়সড় ওলট পালটের ইঙ্গিত দেয়।
এই ভোটটা তো হাওয়া হয়ে যায়নি, তাই না? এটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে, আর এই সরে যাওয়াটাই ভোটারদের গভীর ক্ষোভের সবচেয়ে বড় প্রমাণ। আমরা তো ভোটের ফলাফল দেখলাম, সংখ্যাগুলোও দেখলাম, কিন্তু প্রত্যেকটা সংখ্যার পেছনে একটা কারণ থাকে, একটা গল্প থাকে। এবার সেই কারণগুলো খোঁজার পালা। ভোটারদের এই গভীর অসন্তোষের মূলে ঠিক কী আছে? 3টে প্রধান বিষয় আছে যা মানুষের আবেগদের সরাসরি নাড়া দিয়েছে। প্রথমটা হলো কাটমানির অভিযোগ। যখন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কাউকে বেআইনিভাবে টাকা দিতে হয়, তখন সেটা শুধু টাকার ক্ষতি নয়, ওটা মানুষের আত্মসম্মানে গিয়ে লাগে। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগে দুর্নীতি। এটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ছেলেমেয়েদের স্বপ্ন ভেঙে দিয়েছে, আর পুরো সিস্টেমের উপর থেকে তাদের বিশ্বাসটাই নষ্ট করে দিয়েছে। আর তৃতীয়ত, মারাত্মক বেকারত্ব, যা যুব সমাজকে এতটাই হতাশ করে তুলেছে যে তারা যে কোনো ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিকে সহজেই ঝুঁকে পড়ছে। দেখুন, গণতন্ত্রে মানুষের জীবনের বাস্তব সমস্যাগুলো নিয়ে সততার সাথে কথা বলাটা খুবই জরুরি। প্রত্যেকটা মানুষের মর্যাদা রক্ষা করা আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতির একেবারে মূল ভিত্তি। তাই ভোটারদের ক্ষোভকে অসম্মান না করে তার কারণটা বোঝা এবং সমাধানের পথ খোঁজাটাই আসল কাজ। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা নিয়ে আলোচনা করে তো লাভ নেই, তাই না? সমাধানটা কি? চলুন দেখি পাশের রাজ্যগুলোর সফল মডেল থেকে আমরা কিছু শিখতে পারি কিনা, যা কোচবিহার উত্তরের জন্য একটা পথ দেখাতে পারে। যদি আমরা পাশের রাজ্য যেমন আসাম বা ত্রিপুরার দিকে তাকাই, সেখানে একটা সফল মডেল কিন্তু দেখা গেছে। এর মূল ভিত্তিটা খুব সহজ, একেবারে স্থানীয় স্তরে কাজ করা। মানে গ্রামে আর পাড়ায় ছোট ছোট বৈঠক করা, রাজবংশীর মতো স্থানীয় ভাষায় কথা বলে মানুষের সাথে মিশে যাওয়া, একজন শক্তিশালী আর পরিচিত স্থানীয় মুখকে সামনে আনা, আর কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোর সুবিধা যাতে একেবারে শেষ মানুষটা দোরগোড়ায় পৌঁছায় সেটা নিশ্চিত করা। সংক্ষেপে বললে এই মডেলটা হলো সরাসরি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা। চলুন এবার একটা নকশা দেখি। এটা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা হলো জনগণের জন্য একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের লাভ। মানে এমন একটা প্রশাসনিক পরিকল্পনা যেখানে প্রত্যেকটা কাজের একটা স্পষ্ট আর মাপা যায় এমন ফল থাকবে। পরিকাঠামোর ক্ষেত্রে 3টে প্রধান বিনিয়োগের কথা ভাবা যেতে পারে। প্রথমত, জাতীয় সড়ক 31-এর উন্নতি, যার জন্য আনুমানিক খরচ 150 কোটি টাকা আর সময় লাগবে 18 মাস। এর ফলে যাতায়াত নিরাপদ হবে, বাণিজ্যও বাড়বে। দ্বিতীয়ত, জরুরি কিছু স্থানীয় সেতু তৈরি, যা 30 কোটি টাকা খরচে 12 মাসে হয়ে গেলে সারা বছর যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। আর তৃতীয়ত, নদী বাঁধ তৈরি, যা 50 কোটি টাকা খরচে মানুষের ফসল আর সম্পত্তিকে বন্যার হাত থেকে বাঁচাবে। এরপর আসা যাক চাকরি আর রোজগারের কথায়। এখানে দুটো লক্ষ্যভেদী বিনিয়োগের কথা বলা যায়। একটা হলো স্কিল হাব কোচবিহার তৈরি করা, যা 25 কোটি টাকা খরচে 1 বছরের মধ্যে তৈরি হলে 2 বছরের মধ্যে 500-র বেশি দক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারে। আর দ্বিতীয়টা হলো সৌরশক্তি চালিত সেচ পাম্প, যা মাত্র 10 কোটি টাকা খরচে কৃষকদের আয় আর ফসলের ফলন দুটোই বাড়াতে সরাসরি সাহায্য করবে। আর জনকল্যাণমূলক প্রকল্পগুলো, এগুলোকে খরচ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আবাসন, জল বা স্বাস্থ্য বীমার মতো প্রকল্পগুলো আসলে মানব সম্পদ, জনস্বাস্থ্য আর সবচেয়ে বড় কথা ভোটারদের আস্থার উপর করা একটা বিনিয়োগ। তাই এই প্রকল্পগুলো যাতে তাড়াতাড়ি আর স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছায় সেটা দেখা খুব জরুরি। এখনকার যুগটা স্মার্টফোনের যুগ, তাই মানুষের কাছে পৌঁছানোর রাস্তাও বদলে গেছে। এখন আর জোর করে বার্তা দেওয়া নয়, বরং কথা শুরু করতে হবে। ভারতের নতুন তথ্য সুরক্ষা আইনও কিন্তু এটাই বলছে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিসর আর তার অনুমতি বা সম্মতিকে সম্মান করা বাধ্যতামূলক। এটাই হলো অনুমতিভিত্তিক যোগাযোগের মূল কথা। সব আলোচনার শেষে এই অঞ্চলের মানুষ আর নেতাদের সামনে একটা স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। পথ দুটো, একদিকে অভিযোগের রাজনীতি আর অন্যদিকে সুশাসনের রাজনীতি। এই স্লাইডটা দুটো ভিন্ন ভবিষ্যতের ছবি দেখাচ্ছে। বাম দিকে দেখুন অভিযোগের রাজনীতি, এর ভিত্তি হল পুরনো সংঘাত, বিভেদের কথা আর ক্ষণস্থায়ী রাগ। আর ডান দিকে আছে সুশাসনের রাজনীতি, যা ভবিষ্যতের সমাধান, ডেটা ভিত্তিক সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরির ওপর জোর দেয়। পছন্দটা কিন্তু খুব পরিষ্কার।
আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।